স্বৈরাচার হাসিনা পতনের 2 বছর আজ চালু হচ্ছে জুলাই জাদুঘর, সবার জন্য খুলবে বৃহস্পতিবার। মানুষ চেয়েছে বলেই 24-এর অভ্যুত্থান, মন্তব্য প্রধানমন্ত্রীর, জনকল্যাণ নিশ্চিতের আশ্বাস। জুলাই মুছতে চাইলে ফ্যাসিস্টদের মতো পতন, জামায়াত আমির হাসিনার অনুষ্ঠানে সম্পৃক্ততা অস্বীকার ভারতের। ঢাকায় 3টি সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। আগস্ট আজ থেকে 2 বছর আগে এই দিনে জনতার বাঁধ ভাঙা জোয়ারে তছনছ হয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনার মসনদ। ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। বিপ্লবী ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী দিনে মা হারিয়েছে সন্তান, পিতার কাঁধ ভারী হয়ে ওঠে পুত্রের লাশে। এমন সব হাজারো ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ। ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা সেই গণ অভ্যুত্থানের কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। জনগণের টাকায় কেনা বন্দুকের নল জনগণের বুকের দিকেই তাক করা। বাতাসে শীষ কাটে বুলেট, জেগে উঠে জনতার বিদ্রোহ, তাজা রক্ত ঢেলে দেয় আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, মিরাজ আর শত শত আনাস। অসংখ্য তাজা প্রাণ আর মুক্তির গান রঙিন করেছিল ছাত্র জনতার বিজয় সোপান। রক্ত ভেজা ইতিহাসের উজ্জ্বল আলোয় স্বৈরাচার পতনের আলোকিত 5 আগস্ট এনেছিল শৃঙ্খল মুক্তির মহাপ্লাবন। লেখা হয় সোনার হরফে একদিন। দু 2024-এর 5 জুন হাইকোর্ট 2018 সালে সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে 6 জুন রাজপথে নামে শিক্ষার্থীরা। দিনে দিনে বাড়তে থাকে আন্দোলনের দায় আর দেনার পরিসর। জুন শেষে রক্তলাল জুলাইয়ে লেখা হয় এক মহাসংগ্রাম। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। বাংলা ব্লকেড, দ্রোহযাত্রা, কমপ্লিট শাটডাউন, কফিন মিছিল, রিমেম্বারিং আওয়ার হিরোজের মতো একটি অধ্যায় অতিক্রান্ত হয় স্বৈরাচারের কারফিউ ভেঙে তরতাজা জীবনের দামে। স্বৈরাচার সরকারের নির্দেশে করা পুলিশের নির্দয় গুলি উড়িয়ে দিয়েছে শিশুর মাথার খুলি, ঝাঁঝরা করেছে কিশোরের বুক, বৃদ্ধের চিবুক। শহীদি রক্তের আলপনায় ভিজেছিল বাংলার রাজপথ। বহু রক্তের বিনিময়ে ঘাত প্রতিঘাতে স্বৈরাচার পতনের এক দফা নিয়ে হাজির হয় 2024-এর 5 আগস্ট সোমবার সকাল। একদিকে গণ আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি, অন্যদিকে অনির্দিষ্টকালের কারফিউ। বেলা 11টার পর এক দফা দাবিতে অলি গলি রাজপথে নামে মানুষের ঢল। আশুলিয়ায় শিক্ষার্থী হত্যার পর পুড়িয়ে ফেলা হয় লাশ। দেশে একটা ক্রান্তিকাল চলছে, মাননীয় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। দুপুরের দিকে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের খবরে সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। আবাল বৃদ্ধ বনিতা সহ সর্বস্তরের মানুষ গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রী কার্যালয় সহ সবকিছু দখলে নেয়। গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরশাসক। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সাভার, গাজীপুরের সব পথে মানুষ আসতে থাকে ঢাকার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নগরীর সবগুলো সড়কে তখন রঙের উচ্ছ্বাস। ফ্যাসিবাদের কালো অক্টোপাস থেকে মুক্তির উল্লাসে মাতে গোটা বাংলাদেশ। দীর্ঘদিনের দীর্ঘ অপেক্ষার অবসান শেষে ভারহীন এক বাংলাদেশ যেন জেগে উঠে পথে পথে
রং ছড়িয়ে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চালু হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘর উদ্বোধন করবেন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। এদিন শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা সেখানে প্রবেশাধিকার পাবেন। আর পরদিন বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত হবে বলে জানান মন্ত্রী। জাদুঘর পরিদর্শনের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের। তিনি বলেন, জনগণ চেয়েছে বলেই ৭১-এর স্বাধীনতা ও ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছে। কথা বলেন চলমান গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও। জনগণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত ঠিক করতে সময় লাগবে। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ, এমন শিরোনামে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান। বিএনপির সাথে বিগত সময়ে রাজপথে থাকা মিত্র দলগুলোর প্রতিনিধিরাও অংশ নেন আলোচনায়। তার থেকে যদ্দূর পারে তা করেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1971 সালে দেশের মানুষ চেয়েছিল বলেই স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি বিগত 17 বছরে জনগণ চেয়েছে বলেই অভ্যুত্থান এসেছে। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। সাম্প্রতিক গ্যাস সংকট ও জ্বালানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে বিগত ফ্যাসিবাদ সরকারের তৈরি করা সমস্যা সমাধানের। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করারও চেষ্টা করছি। যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে, সমস্যা পোহাতে হতো না। তারেক রহমান বলেন, এমন কাজ তার সরকার করতে চায় যার ফল পাবে জনগণ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রযুক্তি সহ সব খাতে বিগত সময়ের সমস্যা সমাধানের পাশাপাশি সরকার চেষ্টা করছে উন্নয়নেরও। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বিএনপি তার ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা নিয়ে এগিয়ে চলেছে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে জুলাই মুছে দেওয়ার চেষ্টা হলে বর্তমান সরকারের অবস্থা অতীতের ফ্যাসিস্টদের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ডকিউফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সালাহউদ্দিন কাদেরের রিপোর্ট।
জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনী বিশেষভাবে তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলে নানা নির্যাতন ও অভ্যুত্থানের স্মৃতি। অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়া সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা জানান, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাইলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সকালে রাজধানী সিডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বাংলাদেশকে এই পর্যায়ে সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ সামনে রেখে সরকার সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবে, কোনো রাজনৈতিক মত চাপিয়ে দেওয়া হবে না। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। তারা বলেন, রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিক ও ছাত্র সমাজ সহ সকল অংশীজনদের মতামত নেওয়া হবে। বিরোধী দল অংশ না নিলেও নেওয়া হবে তাদের মতামত। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সংবিধান সংশোধনের লক্ষ্যে গত 13 জুলাই গঠিত হয়েছিল 12 সদস্যের বিশেষ কমিটি, যাতে বিরোধিতা করেছিল বিরোধী দল। সভাপতির নেতৃত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। বৈঠকে জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কি হবে, কমিটি কিভাবে কাজ করবে, কতদিন করবে, কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে, সে বিষয়ে কিছু কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে জানানো হয়, জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে, কোনো রাজনৈতিক মত চাপিয়ে দেওয়া হবে না। আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে আমরা কোনটা মানব? আমরা এর আগে উত্তর দিলাম, ওইটার উত্তরও জুলাই সনদেই দেওয়া আছে। জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। জুলাই জাতীয় সনদের 48টি সুপারিশের যেগুলোতে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল, সেটি সেভাবেই পর্যালোচনা করা হবে জানিয়ে কমিটির সভাপতি জানান, বিরোধী দলের মতামত নেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনো পাইনি। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার পরিকল্পনার কথাও জানান কমিটির সভাপতি। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব, এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে, সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। জুলাই সনদকে সামনে রেখে তা বাস্তবায়নে সংসদে একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসা হবে বলেও জানানো হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার বক্তব্য বা এ সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচারের উপর আদালতের নিষেধাজ্ঞা আছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেছেন, যারা এরকম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে।
আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে মঙ্গলবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পরস্পরকে দায়ী করছে ছাত্রদল ও ছাত্র শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বকশীবাজার ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরের দিকে। দফায় দফায় চলে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। পুলিশের উপস্থিতিতেই চলে মারামারি। পরে ক্যাম্পাস ছাপিয়ে বকশীবাজার ও ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ককটেল বিস্ফোরণের শব্দও হয়। ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় পরে বহিরাগতরাও যুক্ত হয়। আমরা হল দখল করি নাই, আমরা লিগ্যাল কার্ডধারী। আপনারা চাইলে ছাত্র শিবিরে সবার কার্ড দেখাতে পারবো, কিন্তু আপনি যদি তাদের কার্ড দেখতে চান, কারো হলে স্থানীয় কার্ড নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ছিলাম, আমরা বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ক্লাসে ছিলাম। যখন আমরা আসে 10-12 জন দাঁড়াই, তখনই আমাদের উপরে আবার আক্রমণ তারা চালায়। আলিয়াতে ছাত্র শিবিরের লোক নিয়ে আসছে, জামাতের লোক নিয়ে আসছে, অরাজকতা সৃষ্টি করে ছাত্র দলের বিরুদ্ধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার পাশাপাশি সন্দেহজনক কয়েকজনকে আটক করে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ ছড়ায় ক্যাম্পাসের আশপাশের এলাকায়। এমনকি আহতরা পাশের ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানেও সংঘর্ষ হয়। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে দুই ছাত্র সংগঠন। তারেক রহমানের বাংলাদেশ যেন সফল না হয়, তারা চায় বাংলাদেশ যেন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়, যেটা তারা 71-এর সময় চাইতো। যখন তারা খুব এক্সেস কিছু করতেছিল, তখন শিক্ষার্থীরা তাদের উপর প্রতিরোধ গড়ে তোলে। এখানে কিছু বিষয় ভুল বোঝানো হচ্ছে যে যকসুর BPGS এর উপর হামলা, বিষয়টা কিন্তু এরকম না। ইউজিসির চেয়ারম্যান সেখানে উপস্থিত, সেখান থেকে ছাত্র দলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা কলেজেও অস্থিরতা বিরাজ করছে। মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। হঠাৎ করেই সরকারি দল ও বিরোধী দলের ছাত্র সংগঠন পরস্পর সংঘর্ষের ঘটনায় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সাথে শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রত্যাশা এলাকাবাসীর। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। এদিকে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের পর পাল্টাপাল্টি মিছিল সমাবেশে উত্তপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। মঙ্গলবার বিকেল থেকে রাত 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগত দিয়ে তাদের উপর হামলা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে। অপরদিকে ইসলামী ছাত্র শিবির নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়। সেখানে মহানগর জামায়াত অফিসের সামনে সমাবেশ করে। শিবির নেতার ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে। দুটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে রংপুর নগরীতে দেখা দিয়েছে আতঙ্ক। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রদলকে যারা হুঙ্কার দিতে চায় তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদল আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে এই কথা বলেন তিনি।
এই খুনি হাসিনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারপরও কখনো গুপ্ত হয়নি, তারপরও কখনো আপোষ করেনি। সেই ছাত্র দলকে যারা হুঙ্কার দিতে চায়, যারা চোখ রাঙিয়ে কথা বলে, তাদেরকে আজকের দিনটি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমরা ক্যাম্পাসেও থাকবো, আমরা রাজপথেও থাকবো। জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সরকার তাদের ব্যর্থতা ঢাকতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল ও যুবদলকে দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষ ক্ষুব্ধ, তখন মানুষের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। মঙ্গলবার রাতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের অন্তত 50 জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এমন হামলা নিন্দনীয়। হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে না আসলে পরবর্তী পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জেহান তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার কুমিল্লা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। গত 22 এপ্রিল কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেফতার করে পিবিআই। পরদিন 7 দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পর এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছিল। নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন আইনজীবীরা। পরে জিয়াউর রহমান ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন অ্যাটর্নি জেনারেল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, এখানে এমন দুজন মহান ব্যক্তি শায়িত আছেন যারা ছিলেন দলমত নির্বিশেষে সবার কাছে সম্মানের ব্যক্তি। সততা ও পেশাদারিত্ব হবে আমাদের মূল মন্ত্র। দেশের মানুষের আইনি সেবা নিশ্চিত করতেই কাজ করবেন অ্যাটর্নিরা। এ সময় 24 জুলাই আন্দোলনে নিহতদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, উত্তরাঞ্চলকে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার সহ বিশেষ উদ্যোগ নিয়েছে। বলেন, বিনিয়োগের পথে বড় বাধাগুলো দূর করা হয়েছে। উদ্যোক্তাদের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার রাজশাহীতে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ে আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থনীতিকে শুধু পুনরুদ্ধার নয়, পুনর্গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। এবার প্রবাসের খবর। সৌদি আরবে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে শ্রম বিষয়ক মুক্ত আলোচনা ও আমার জিজ্ঞাসা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন অভিযোগ, শ্রম সংক্রান্ত জটিলতা ও আইনি বিষয়ে আলোচনা করা হয়। কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রতারণা থেকে নিজেদের সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়। স্বাগত বক্তব্যে প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সৌদি আরবে অন্য দেশকে পেছনে ফেলে নিজস্ব প্রতিষ্ঠান গড়ায় এগিয়ে বাংলাদেশিরা। এনটিভির সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদে শিফা মোহাম্মদিয়া ফিশারিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা। প্রধান অতিথি ছিলেন সৌদি নাগরিক নাসের বিন জুমা। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলমগীর কবির এবং প্রতিষ্ঠানের কর্ণধার কলিমুদ্দিন। বক্তারা বলেন, সৌদি ভিশন 2030-এর সুযোগে বাংলাদেশি বিনিয়োগের অগ্রযাত্রায় নতুন
পুনরুদ্ধারে যুক্ত হওয়ায় প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে কর্মসংস্থান, দেশে আসছে রেমিটেন্স। বাংলাদেশ সহ 4 দেশের পবিত্র উমরাহ পালনকারীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানান, নতুন ব্যবস্থায় উমরাহ যাত্রীদের হোটেল বুকিং, পরিবহন, খাবার সহ বিভিন্ন সেবা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করা হবে। প্রতিটি উমরাহ যাত্রীর ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে অনুমোদিত খাবারের দোকান ও রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করা যাবে। প্রতিদিনের খাবারের জন্য প্রায় 20 সৌদি রিয়াল মূল্যের নুসুক ফুড ভাউচার কিনতে হবে। এই অর্থ সরাসরি উমরাহ ভিসার মোট ফির সঙ্গে যুক্ত হবে। পয়লা রবিউল আউয়াল থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের উমরাহ যাত্রীদের ক্ষেত্রে এটা কার্যকর হবে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় শরফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এক বিজ্ঞপ্তিতে সৈকতকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বোর্ড। এদিকে এই আম্পায়ারকে অসম্মানিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। বাংলাদেশ গত ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা হলো টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা বাংলাদেশ বয়কট করেছিল, কিন্তু সৈকত কিন্তু ঠিকই গিয়েছিল, যেহেতু সে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার। সুতরাং এটাতে হতাশ হওয়ার কিছু নাই। আইসিসির যেমন এখন আইসিসিতে যাওয়া একটা গর্বের বিষয়, এবং এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। বাংলাদেশের হাতে গোনা 1-2 গিয়েছে। আর আমরা আরেকটি জিনিস বলতে চাই যে সে যদি কোনো কারণে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার না থাকে, অটোমেটিক ফার্স্ট চয়েস ইজ সৈকত আমাদের সাথে ছিল, থাকবেও ভবিষ্যতে। সুতরাং এটার হতাশ হওয়ার কিছু নেই, এটা অত্যন্ত একটি স্বাভাবিক প্রক্রিয়া। খবর শেষ করছি, যাবার আগে আইগেস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরো একবার। স্বৈরাচার হাসিনা পতনের 2 বছর আজ চালু হচ্ছে জুলাই জাদুঘর, সবার জন্য খুলবে বৃহস্পতিবার। মানুষ আছে বলে 24-এর অভ্যুত্থান, মন্তব্য প্রধানমন্ত্রীর, জনকল্যাণ নিশ্চিতের আশ্বাস। জুলাই মুছতে চাইলে ফ্যাসিস্টদের মতো পতন, জামায়াত আমির, হাসিনার অনুষ্ঠানে সম্পৃক্ততা অস্বীকার ভারতের। ঢাকায় 3টি সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।